আন্তর্জাতিক নারী দিবস আগামীকাল। বিশ্বজুড়ে নারীদের অধিকার, সংগ্রাম ও সাফল্যকে উদযাপনের দিন, আর ক্রীড়াঙ্গনও এর ব্যতিক্রম নয়। একসময় যে মাঠে নারীদের উপস্থিতি ছিল খুবই সীমিত, আজ সেই মাঠেই তারা লড়ছেন সমান তালে, জয় করছেন নতুন নতুন উচ্চতা। দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের বিশেষ স্যাটারডে নাইট স্পোর্টসে। আমাদের আজকের ট্যাগলাইন অদম্য তিন, পিছু টান ছিঁড়ে জয়ের শিখরে। আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জনা আইভি, থাকছি এই পুরো সময়টা জুড়ে, এবং আমার সাথে থাকবেন আজকে তিনজন বিশেষ গেস্ট। শুরুতেই আমাদের সাথে এই মুহূর্তে আছেন যদিও দুজন গেস্ট, আরেকজন চলে আসবেন কিছুক্ষণের মধ্যেই, এবং শুরুতেই আমার সাথে আমি পরিচয় করিয়ে দিতে চাই মারুফা আক্তার, পেসার, বাংলাদেশ। এবং তারপরেই আমাদের সঙ্গে আছেন ফেরদৌসী আক্তার মারিয়া, ট্রায়াথলেট, বাংলাদেশ। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। কেমন লাগছে আগামীকাল নারী দিবস? নারী দিবসের শুভেচ্ছা জানিয়েই আসলে শোটা শুরু করতে চাই, যদিও আগামীকাল, তবে আজকের দিনে আপনাদেরকে পাশে পেয়ে খুব বেশি ভালো লাগছে এবং আশা করছি আপনারাও অনেক বেশি ভালো আছেন। তবে শুরুতেই আসলে আমি যেটা একদম শুরুর দিকেই চলে যেতে চাই, মারুফা আপুর কাছেই যেতে চাই শুরুতে। খেলাধুলার প্রতি আগ্রহটা আসলে কখন বেড়েছে? ছোটবেলা থেকে যখন খেলাধুলা করতাম, তো ধীরে ধীরে ভালো লাগা শুরু করে, ভালোবাসি খেলাকে। তো যখন ধীরে ধীরে একটা ভালো জায়গায় আসি, তো ভিতরে আর কি অনেক ভালোবাসার জন্ম নেয় খেলার প্রতি। ছোটবেলা থেকেই কি আসলে ক্রিকেটের প্রতি আগ্রহ ছিল? কারণ যেই সময়টায় যারা আমরা নারীরা রয়েছি তারা কিন্তু আসলে পুতুল খেলায় বেশি ইন্টারেস্টেড থাকতাম। এই বিষয়টা কখনো এসেছে নাকি একদম ছোটবেলা থেকেই ব্যাট বলটাকে বেশি পছন্দ ছিল? না, আমি ছিলাম অন্যরকম, ছোটবেলা থেকেই খেলাধুলা পছন্দ করতাম। বাহ, দারুণ। একটু যদি আমরা মারিয়া আপুর কাছে যেতে চাই। মারিয়া আপু, আপনি যেই প্রফেশনটাতে আছেন, ট্রায়াথলেট, বাংলাদেশের মানুষ আসলে খুব বেশি কিন্তু পরিচিত না এই খেলাটার সাথে। কিভাবে আপনার পথ চলাটা শুরু হয়েছে এবং ইন্টারেস্টটা আসলে কিভাবে পেয়েছেন, যদি ছোট্ট করে আপনার এই গল্পটা আমি জানতে চাই। আমি মূলত বিকেএসপি স্টুডেন্ট ছিলাম, আমি ফুটবলার। তারপরে হচ্ছে আমি এসএসসির পরে আমি হচ্ছে ট্রায়াথলেটের আর কি নাম শুনি আরাফাত ভাইয়ার। তো ওনার একটা প্রবলেম হয়েছিল যে আয়রন ম্যান। তো এটা একটা কমন নাম, মানে আনকমন নাম। তো এটা আমার কাছে একটা শুনতে একটা ভালো লাগা যে আয়রন ম্যান, মানুষ আবার লোহার মতো, এই যে একটা সুন্দর একটা বিষয়। পরবর্তীতে হচ্ছে আমি একটু কৌতূহল আমার একটু বাড়ে। পরবর্তীতে আমি ফেসবুকে আর অন্য জায়গায় আমি সার্চ দেওয়ার পর আমি জানতে পারি যে আয়রন ম্যান এটা আসলে কী ইভেন্ট। সুইমিং, সাইকেলিং অনেক চ্যালেঞ্জিং, আর আমি ছোটোবেলা থেকেই চ্যালেঞ্জিং বিষয়গুলোতে বেশি আমি ফেস করতে মানে আমার খুব ভালো লাগতো। যে কোনো চ্যালেঞ্জিং হলে আমি সবার আগে, মানে সেটা যে কোনো দুষ্টম থেকে হোক, ভালো কাজ হোক, আমি সবার আগে সামনে থাকতে পছন্দ করতাম। তো এখান থেকে যখন দেখলাম যে আমাদের বাংলাদেশে কোনো মেয়ে নাই, তখন আমার ভিতরে একটা কাজ করলো যে আমাদের দেশের মেয়েরা কেন পারতেছে না, ছেলেরা যেহেতু পারছে আমরা মেয়েরা কেন পারি না। এই যে একটা জায়গা আমার ক্রিয়েট হলো যে আমি এটা করব। তখন আমাদের বাংলাদেশে কেন নাই মেয়েরা, এটা থেকেই আমার আসলে হচ্ছে নিজের প্রতি একটা দায়িত্ব বেড়ে গেল যে আমি এটা করবো, বা আমাদের মেয়েরা পারতেছে না, আমি ট্রাই করি। এখান থেকেই আসলে আয়রনম্যানের এই যে যাত্রাটা শুরু হয়েছে। দিয়ে যাত্রা শুরু। সামনে নভেম্বর মাসে ফুল দেওয়ার ইচ্ছা আছে আপু। বাহ, দারুণ। মারুফা, যদি আপনার কাছে আবারও যেতে চাই, আসলে এই যে ছোটবেলা থেকেই একটা আকাঙ্ক্ষা বা ইচ্ছা ছিল আপনার, এই যে ক্রিকেটের প্রতি আগ্রহটা ছোটবেলা থেকেই ছিল, যেটা সাধারণত মেয়েদের ক্ষেত্রে খুবই কম ছিল, এবং এই যাত্রাটার পথে আপনার আসলে যখন জাতীয় দলে ডাক পেলেন, প্রথমবারের মতো প্রতিযোগিতামূলক ক্রিকেটে পা রাখলেন, সেই সময়টার অনুভূতিটা আসলে আপনার কেমন ছিল? সেই যাত্রাটা, যদি জার্নিটার সম্পর্কে যদি আপনার কাছে শুনতে চাই। আসলে আপু, যখন আমি ক্যাম্পে ডাক পাইছি, লিস্ট দেখছি যে আমি ক্যাম্পে আছি, তো তখন আসলে মানে এত খুশি হয়েছি আসলে বলে বোঝানোর মতো না। কারণ আমার স্বপ্ন ছিল ছোট থেকে আমি যেভাবে হোক আমি টিভির পর্দায় খেলবো, মানে বুঝতাম না কিছু, কিন্তু যা টার্গেট ছিল আমি খেলবো, ভিতরে সবাই আমাকে দেখবে। তো ওই লক্ষ্যই ছিল। তো ধীরে ধীরে নিজের প্রতি জেদ কাজ করাই। তো ক্যাম্পে যখন ডাক পাইছি, প্রথমে আপুরা আর কি মানে সবাই ওয়েলকাম জানিয়েছে। দেন ধীরে ধীরে যখন ভালো পারফরমেন্স করি, তো তাদের কাছে প্রিয় হয়ে যায়, এবং বিশেষ করে আমার নিজের কাছে অনুভূতিটা আসলে বলে বোঝানোর মতো না।
দারুণ। প্রথমবারের মতো যখন প্রতিযোগিতামূলক ক্রিকেটটা খেললেন, যখন ভালো করেছেন, আসলে সেই সময়ের অনুভূতিটা কেমন ছিল? আর আরেকটা যদি স্পেসিফিক কোয়েশ্চেন করতে চাই, যে নর্মালি কিন্তু যারা ক্রিকেট খেলে থাকে তারা কিন্তু আসলে ব্যাটিংয়ে একটু বেশি ঝুঁকে থাকে, আপনার কেন মনে হয়েছে যে আপনি পেসার হবেন? আসলে আমি যখন গ্রাম এলাকায় খেলছিলাম টেপ টেনিস দিয়ে, তো ভাইদের সাথে টেনিস বল দিয়ে আর কি অনেক জোরে জোরে বল করতাম। তো আমার বড় ভাই বলছিল যে তুই পেস বোলিং কর, পেস বোলিং তোর অনেক ভালো হবে। তো সেখান থেকে আর কি ধীরে ধীরে শেখা। দারুণ দারুণ। আর দর্শকদের জানাতে চাই এই মুহূর্তে যে কাঙ্ক্ষিত গেস্টের কথা আমরা বলছিলাম, আমাদের আজকের বিশেষ আরেকজন অতিথি, তিনি হচ্ছেন সানজিদা আক্তার, বাংলাদেশ ফুটবল দলের আসলে উনি বড় একজন পার্ট আমরা বলতে পারি। তিনি আমাদের সঙ্গে জয়েন করেছেন। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আপু, আপনি? যেমনটা আমরা বলছিলাম যে আগামীকাল নারী দিবস, এবং এই নারী দিবসকে কেন্দ্র করেই আজকে আমাদের বিশেষ স্যাটারডে নাইট স্পোর্টস এই শোটা করা হচ্ছে। এবং সবার কাছ থেকে তাদের কাছ থেকে জানা হয়েছিল যে তাদের খেলার শুরুটা কোন দিকে। যদি আপনার কাছে জানতে চাই যে আপনার ফুটবলের শুরুটা কোথা থেকে হয়েছিল? ছোটবেলা থেকে ইচ্ছা ছিল নাকি একটু বড় হওয়ার পরে মনে হয়েছে না আমি ফুটবলটা খেলতে চাই? আসলে আমি জানতামই না যে মেয়েরাও মানে ফুটবল খেলে, মানে হাফ প্যান্ট পরে ওরকম কোনো কিছু। তো আমাদের হচ্ছে প্রাইমারি স্কুল থেকে হচ্ছে এমন একটা যে আমাদের আগের প্রধানমন্ত্রী ছিল উনি যে বাধ্যতামূলক করছে যে প্রত্যেকটা প্রাইমারি স্কুল হচ্ছে মানে এই বঙ্গমাতা দৌড়া লাগবে আর কি। ওখান থেকে আর কি আমি উঠে আসি। বাহ, দারুণ। তখন থেকে হচ্ছে মানে ইউনিয়ন, তারপরে উপজেলা, তারপরে জেলা, তারপরে হচ্ছে বিভাগ, এই মানে এগুলাতে হচ্ছে আমাদের কলসিন্দুরের আমরা ন্যাশনাল টিমে একই স্কুলের একই গ্রামের 16 জন। তো একটা সময় এরকম হয়েছে যে আমাদের সাথে আর কেউ পারতেছে না। আপনারা স্টার, এবং এখনো স্টার আছেন আপনারা। এবং ন্যাশনাল টিমে ডাক পাওয়ার পর অনুভূতিটা কেমন ছিল আপনার এবং আপনার পরিবারের? সেটা তো আসলে মানে বলে বুঝাতে পারবো না, কারণ ওই সময় ইন্টার স্কুল, তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট, এগুলা খেলা থেকে হচ্ছে আমাদের বাছাই করে হচ্ছে ন্যাশনাল টিমে নেওয়া হয়েছে। তো ওই সময় আসলে আমিও মানে বুঝতে পারি না যে আজকে এই পর্যন্ত মানে আসতে পারবো আর কি। বাহ, দারুণ। মারুফা, বাংলাদেশে কিন্তু ক্রিকেটের একটা অন্যরকম ক্রেজি রয়েছে। যদিও শুরুর দিকটাতে ফুটবলের দিকে একটা ঝোঁক ছিল বাংলাদেশের মানুষের, তবে সেটা কিন্তু ধীরে ধীরে ক্রিকেটের দিকে রূপান্তর হয়েছে। তো একজন নারী হিসেবে ক্রিকেটটাকে পেশা হিসেবে বেছে নেওয়া কতটুকু চ্যালেঞ্জিং আসলে? আমি মনে করি যাদের ছোট থেকে স্বপ্ন থাকে সেদিকে যাওয়া উচিত, এবং স্পোর্টসের দিকটা অন্যরকম। আপনি চাইলে কিন্তু আপনি এখন ক্রিকেটে আসতে পারবেন না বা আদার্স গেমে আসতে পারবেন না। তো যারা ক্রিকেট খেলে তারা অনেক কষ্ট করে, আসলে মানে আদার্স গেমও অনেক পরিশ্রম করে। কিন্তু মনে করেন যে এখন ধীরে ধীরে আমাদের ছেলেদের সাথেও আমাদের খেলা মনে করেন যে হচ্ছে, যেমন লাইকে বিপিএল চালু হচ্ছে, শুনছেন হয়তো বা। তো এটা নিয়ে আর কি আসলে আমরা অনেক এক্সাইটেড। সামনে খেলা আছে, দেখবেন আপনারা। একদম একদম। সানজিদার কাছে যদি একটু যেতে চাই, যে ছোটবেলার কথা যদি আমরা ধরি বা ছেলেদের সাথে খেলতে হয়, এই বিষয়টা তো মারুফা আপু তুলেছেন। এই যে ছোটবেলা থেকে আপনি যখন খেলেছেন, নিশ্চয়ই ছেলেদের সাথে খেলতে হয়েছে, এবং ফুটবল মানেই কিন্তু আমরা সবাই জানি একটা ফিজিক্যাল কন্ট্যাক্টে আসার একটা বিষয় আছে। সেক্ষেত্রে কোনো ধরনের বাধার সম্মুখীন কি হতে হয়েছে ছেলেদের সাথে যখন ফুটবল খেলতেন, বা ওই বিষয়গুলো কিভাবে সার্ভাইভ করেছে? এরকম কোনো কিছু না, বাট আমি যখন প্রথম ফুটবল খেলি তখন হচ্ছে মানে আমার ফ্যামিলি থেকে একটা বাধা ছিল যে মা বলতো যে মানে ফুটবল খেলা যাবে না, মেয়ে মানুষ মানে ফুটবল খেলাটা কেমন দেখায়। শুধু মা না, আমার এলাকার আশেপাশে সবাই এটা বলতো। তো একটা পর্যায়ে যখন আমরা সাকসেস পাওয়া শুরু করছি তখন মানে কেউ এটা কিছু মানে বলে নাই। আর আমার ফ্যামিলি থেকে বাবা অনেক সাপোর্ট দিছে। আর যখন আমি প্রাইমারি স্কুলে পড়ি তখন থেকেই হচ্ছে আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন হচ্ছে আমরা ক্লাস 3-এ বা ক্লাস 4-এ ছেলেদের সাথে আমরা খেলতাম আর কি। ওখান থেকে হচ্ছে মানে ফাইটিং শুরু। ন্যাশনাল টিমে আসার পরে হচ্ছে আমাদের এলিট একাডেমি আছে, ওই এলিট একাডেমি জুনিয়রদের সাথে আমরা প্র্যাকটিস করতাম। একদমই তাই। মারিয়া আপু, ট্রায়াথলনকে কিন্তু আমি যদি আরেকটা নাম দিতে চাই, যে ধৈর্যের একটা অপর নামকে আমি ট্রায়াথলন তো বলতেই পারি, এটা নিশ্চয়ই আমি ভুল বলবো না। সাঁতার, সাইক্লিং এবং দৌড়, এই তিনের সমন্বয়ে এত কঠিন একটা খেলাটাকে আপনি এত দূর পর্যন্ত টেনে নিয়েছেন, এবং আপনি বাংলাদেশের প্রথম নারী ট্রায়াথলনে আছেন যেমনটা বলছিলেন। আসলে এই জিনিসটা কতটুকু চ্যালেঞ্জিং আপনার কাছে লেগেছে? এটা আপু, আমি আগে তো ফুটবল খেলছিলাম, তো বিকেএসপিতে ছিলাম। সো আপনি আগে ফুটবলার ছিলেন? জি জি। তো সেক্ষেত্রে হচ্ছে একটা ইভেন্ট, এখানে আমরা 90 মিনিট খেলি। তো এখানে একটা সময় মানে 1.5-2 ঘন্টা। তো আমার এটা ঘন্টার পর ঘন্টা, শুধু একটা ইভেন্ট না, একটা আরেকটার থেকে বড় চ্যালেঞ্জিং। যখন সুইমিং করে ওঠার পর আবার সাইকেলিং 90 কিলো,
এটা শেষ করার পর আবার 21 কিলো দৌড়। সো একটা হচ্ছে মানসিক মানে এতটাই ধৈর্য থাকতে হয়, এতটাই ডেডিকেশন থাকতে হয় যে আমাকে ফিনিশ লাইনে যেতে হবে যে কোনো মূল্যে। আর এখানে হচ্ছে সাইকেলের হচ্ছে পাম্প চলে যেতে পারে, এখানে হচ্ছে পাহাড়ে স্লিপ করে যেতে পারি, পাশের জন এসে আমাকে লাগাই দিতে, মানে সব কিছু মিলায় আসলে ফিনিশ লাইনে আমাকে যেতে হবে, যে কোনো মূল্যে আমাকে ফিনিশ করতে হবে। এটা হচ্ছে একজন ট্রায়াথলেটের হচ্ছে সব থেকে বড় চাওয়া। তারপরে হচ্ছে গিয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড বা আমি বিশ্ব চ্যাম্পিয়নশিপে কোয়ালিফাই করব কিনা। প্রথম যে কোনো আমাদের ট্রায়াথলেট যখন মাঠে রেসে যায় তার প্রথম টার্গেট থাকে যে আমি ফিনিশ লাইনে যাতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে যাতে ফিনিশ করতে পারি, যে এতটাই চ্যালেঞ্জিং এটা। তো আমি যে সেই হিসাবে মেয়ে হিসাবে এটাকে নিয়েছি। তো আমার কাছে খুব ভালো লাগে, আমি এনজয় করি, মানে প্রত্যেকটাতে আমার ভালো লাগে, মানে এতটাই ভালো লাগে যে আমার কাছে কষ্টও মনে হয় না যে আমি এত একটা কষ্ট করতেছি। অনেকেই একটা ইভেন্টকে মানে প্র্যাকটিস করতে অনেক মানে ধৈর্য মানে থাকে না, সেখানে আমি ঘন্টার পর ঘন্টা, দেখা যাচ্ছে যে আমি যখন ফুটবল ছিলাম তখন হচ্ছে 2 ঘন্টা বা 2.5 ঘন্টা আমি হচ্ছে প্র্যাকটিস করছি। এখন আমার পার ডে 5 ঘন্টা আমার প্র্যাকটিস। আমি নিজেই নিজের কাছে অবাক যে আমি এতক্ষণ কিভাবে নিজের ধৈর্যটাকে ধরে রাখতে পারতেছি বা আমার ডেডিকেশন এত কেন ভালো হচ্ছে আমি বুঝি না। মানে লং ইভেন্টে যে এত মজা আর হচ্ছে এত আমি মানে এখানে ডে বাই ডে নিজেকে ইমপ্রুভ করতে পারতেছি বা হচ্ছে নিজের সীমানাকে ভাঙতেছি, এটা আমার কাছে সব থেকে বড়। আমার স্পোর্টস লাইফে এটা আমার সব থেকে অ্যাচিভমেন্ট যে আমি নিজেকে ভাঙতেছি এবং নিজের জায়গা ক্রিয়েট করতেছি, এটা আমার সব থেকে বড় পাওয়া। নিজেকে নিজে ভেঙে তৈরি করার বিষয়টা, এটা আসলে প্রত্যেকটা অ্যাথলেটকে আসলে নিজেকে খুশি দেয় অনেক বেশি। একটা প্রশ্ন আমি তিনজনের জন্যই রাখতে চাই, আসলে একজন নারী অ্যাথলেট হিসেবে কতটুকু চ্যালেঞ্জিং হয়ে আসে এই পরিস্থিতিতে, বাংলাদেশের মতন এই পরিস্থিতিতে উঠে আসা, একজন পেশা হিসেবেও নেওয়া এই বিষয়টা, এটার ক্ষেত্রে সবচাইতে বড় বাধাটা আসলে কিসের সাথে সম্মুখীন হয়েছেন? এটা সবচেয়ে বড় বাধা পরিবারকে আপনি বলবেন, সমাজ, নাকি কাঠামোগত সমস্যা? মারিয়াপুর কাছ থেকে যাই। এটা হচ্ছে আমরা আসলে মেয়েরা কিছু করবে এটা আমাদের সমাজ খুব সহজে মেনে নিতে চায় না, তারা ভাবে মেয়েরা পারবে না। যেমন ট্রায়াথলেট যখন আমি আসি তখন হচ্ছে অনেকেই প্রথমেই আমার মনটাকে নিরাশ করে দিছে যে এটা তুমি পারবা না, এটা অনেক চ্যালেঞ্জিং। আমি মেয়ের জন্য আমাকে বুঝায় দেওয়া হলো যে তুমি পারবা না, তোমার দ্বারা এটা হবে না। সো এটা আমার কাছে খুব খারাপ লাগে। আমরা যে কোনো ইভেন্টে গেলেই আমাদের বলা হয় যে তুমি মেয়ে, তুমি সাইড। মানে এই যে আমাদেরকে আলাদা করে দেয়, আমরাও তো হচ্ছে দেশের জন্য কিছু করতে পারি বা আমরাও কিছু পারি, আমরাও তো মানুষ। তো এই জায়গাটা আমাদেরকে সবসময় আলাদা করে ওনারা আমাদের এমন একটা জায়গায় রাখে যে আমরা চাইলেও হচ্ছে আমাদেরকে সাদরে গ্রহণ করে না, আমাদের অগ্নি পরীক্ষা দিয়ে তারপরে তারা আমাদেরকে মানে যে না মেয়েরাও পারে, মেয়েরা পাচ্ছে, সেক্ষেত্রে অ্যাপ্রিসিয়েটটা আসে। আমরা কাঠামোগত এবং সামাজিক একটা প্রতিবন্ধকতার মুখোমুখি আমরা পড়ি। সানজিদার কাছে কি মনে হয় যে বাধাটা আসলে কোথা থেকে শুরু হয়? প্রথমত হচ্ছে আমি ফ্যামিলির কথা বলবো, কারণ ফ্যামিলিতে প্রথমত একটা বাধা থাকে যে মেয়ে হয়ে মানে খেলাধুলা করা বা এরকম কিছু একটা, অনেক সময় ফ্যামিলি সাপোর্ট দিতে চায় না। তারপর হচ্ছে আমি সমাজের কথা বলতে গেলে সমাজে 10 জন 10 কথা বলে যে এমকের মেয়ে, সে হচ্ছে এরকম মানে খেলাধুলা করতেছে বা কিছু একটা, সমাজের একটা বাধা থাকে। তারপরে কাঠামোগত তো অবশ্যই থাকে, সেটা হচ্ছে ধরেন যেমন আমাদের স্যালারি, ছেলে টিমের মেয়ে টিমের একটা পার্থক্য থাকে। তারপরে আমাদের হচ্ছে যেমন মেয়েদের হচ্ছে প্রিমিয়ার লিগ হচ্ছে 1 মাসেই শেষ হয়ে যায় বা ছেলেদের হচ্ছে দীর্ঘমেয়াদী থাকে, মানে সব দিক দিয়ে একটা অবশ্যই একটা থাকে এখন পর্যন্ত এই বিষয়টা রয়েছে। হ্যাঁ, যখন হচ্ছে আমরা সাকসেস পাই তারপরে হয়তো বা সবার কাছ থেকে সাপোর্ট পাই বা সবাই ওই ধরনের সাহায্য সহযোগিতা সবকিছুই করে, বাট ওই যে আমাদের যে স্ট্রাগল করতে হয় ওই সময় অনেকে আমাদের পাশে থাকে না। শুরু থেকে আসলে একটা ট্যাগলাইন চলে আসে, এই অ্যাথলেটটা একজন নারী অ্যাথলেট। মারুফার কাছে আসলে কি মনে হয় বাধাটা কোথা থেকে শুরু? মানে সানজিদার সাথে একমত হবেন, পরিবার থেকে কি শুরু? অবশ্যই হ্যাঁ, আমি আপুর সাথে একমত, কারণ আপনার হচ্ছে মেন সাপোর্টার কিন্তু ফ্যামিলি থেকে যদি আপনি সাপোর্ট না পান আপনি কোথাও উঠতে পারবেন না। তারাই হচ্ছে মেন। তারা যদি একটু সাহস দেয় আপনি অবশ্যই উপরের দিকে আগাইতে পারবেন, একা একা কিন্তু কোনো কিছু করা সম্ভব না।
একদমই তাই সানজিদা। আসলে এই যে নারীদের ছেলেদের ক্ষেত্রে ক্যাম্পিং এর কথা যদি বলি, আমরা লিগের কথা বলি, সেটা বরাবরই রয়েছে। এবং সাকসেসের কথা একটা বলছিলেন যে আপনারা যখন সাফ চ্যাম্পিয়নশিপ জয় করেছেন, সেই জয়টার পরে কিন্তু খুব একটা গণজোয়ারে আপনারা সবার ভালোবাসা পেয়েছেন এবং এখনো পেয়ে যাচ্ছেন। কিন্তু এই সেক্টরে নারীদের আসলে ক্যারিয়ার গড়াটা কতটুকু কঠিন, এবং স্থানীয় যত লিগ রয়েছে সেটাও তো খুব বেশি না নারী ফুটবলারদের জন্য। এটা আসলে অনেক টাফ, একটা আপনি প্রশ্ন করছেন, এটা আসলে কি বলবো। আমরা আমাদের এখন লিগ শুরু হয়েছে, এখানে হচ্ছে আমাদের 1 মাসেই শেষ, বাট ওদেরটা হচ্ছে দীর্ঘমেয়াদী। সব কিছু মিলিয়ে হচ্ছে দেখা যায় কি দিন শেষে আমরা যখন সাকসেস নিয়ে আসি তারপরেও হচ্ছে আমরা ওইরকম প্রাপ্য সম্মানটা আমরা পাই না। হ্যাঁ, আমরা ব্যাক টু ব্যাক 2বার সাব চ্যাম্পিয়ন হয়ে আসছি, মানুষের কাছ থেকে আমরা অনেক ভালোবাসা পাইছি, অনেক কিছু পাইছি, বা অনেকেই আমাদেরকে সংবর্ধনা দেওয়ার চেষ্টা করছি, সেটা মানে অর্থ দিয়ে হোক বা একটা ফুল দিয়ে হোক, এরকম ভালোবাসা পাইছি। বা যেগুলো হচ্ছে আমাদের দরকার, যেমন আমাদের হচ্ছে লিগ যদি লং টাইম হয় তাহলে দেখা গেছে যে আমরা আমাদের ফ্যামিলিকে আমরা আর্থিকভাবে অনেক সাহায্য করতে পারবো। কারণ দেখা গেছে যে মানে সবাই তো সম্মান না, সবাই তো ওইরকম ভালো ফ্যামিলি থেকে উঠে আসে, ব্যাপারটা এরকম না। আর ম্যাক্সিমাম যারা হচ্ছে ফুটবল খেলা তারা হচ্ছে নিম্নবিত্ত মধ্যবিত্ত ওইরকম ফ্যামিলি থেকেই উঠে আসে, কারণ আমরা অনেক গ্রাম থেকে হচ্ছে অনেক কষ্ট করে আজকে এ পর্যন্ত আসা। সো আমরা এত পরিশ্রম করে এত মানে স্ট্রাগল করে এখানে আসছি, অবশ্যই আমাদের সেটা পাওয়া মানে আমাদের সেটা পাওয়া আমি মনে করি যে আমাদের উচিত, আর তাদেরও দেওয়া উচিত। একদমই তাই। আসলে সমান সুযোগটা আসলে নারী পুরুষ উভয়ই পাওয়া উচিত। এটা আসলে আমরা যতবারই এটা নিয়ে কথা বলি না কেন, আসলে আমাদের দেশে মানে কোনো না কোনো দিক দিয়ে হচ্ছে মানে নারীদের এটা আসলে সমান মানে সমানভাবে দেখা হয় না, মনে হয় না এটা আসলে হবে। তবে আমাদের যেটা কাজ আমরা বলে যাব, নিশ্চয়ই একটা সময় এই ব্যারিয়ারটা আসলে নিশ্চয়ই কেটে যাবে। মারুফা, যদি জানতে চাই যে বৈষম্যের কথা বারবারই উঠে আসছে, নারী ক্রিকেটে বলুন, ফুটবল বলুন এবং ট্রায়াথলেট বলুন, 3 সেক্টরেই বা বিভিন্ন ক্রীড়াঙ্গনে এই বৈষম্যটা থাকেই। বিশেষ করে আপনার ক্ষেত্রে যারা পুরুষ ক্রিকেটাররা আছে, বেতন কাঠামোর যেই হিসাবটা, বেতন কিন্তু আপনাদের চাইতে অনেক বেশি গুণের পুরুষ ক্রিকেটাররা পাচ্ছে, আপনারা কিন্তু কম পাচ্ছেন। সেই ক্ষেত্রে আসলে এই সব বিষয়ের কারণে মনস্তাত্ত্বিকভাবে কিছুটা কি পিছিয়ে যান ক্রিকেট খেলার সময়, বা কখনো কি ফিল হয়েছে না আমাদেরও আসলে সমান বেতন আমরা প্রাপ্য, আমরা এটা ডিজার্ভ করি, এরকম কি কখনো মনে হয়েছে? এবং আপনার কি মনে হয় বিসিবির আসলে এই ক্ষেত্রে কি কি স্টেপ বিসিবি নিতে পারে? আসলে আপু আমার কাছে মনে হয় ছেলেরা যেভাবে ক্রিকেট খেলে আমরা কিন্তু সেভাবে ক্রিকেট খেলতেছি। ওরা প্রতিদিন হার্ডওয়ার্ক করে, আমরা প্রতিদিন হার্ডওয়ার্ক করতেছি। এখন এখানে হচ্ছে হয়তোবা তারা অন্যভাবে দেখে, আমরা মেয়ে তারা ছেলে, এটাই পার্থক্য। সবসময় কি ছোট ছোট কথা বলতে খুব বেশি পছন্দ করেন? জি আপু। খুব বেশি কথা বলা হয় না? না। যখন ফ্রেন্ডদের সাথে থাকেন তখন কি 1-2 লাইনের কথা শেষ হয়ে যায়? তখন একটু চুপচাপ থাকি আর কি, শুনি। ঠিক আছে, তবে আমাদের আশা থাকবে বৈষম্যটা আসলে দূর হয়ে যাক। সানজিদার কি মনে হয় বৈষম্যটা খুব শীঘ্রই আসলে এটা দূর করাটা নিশ্চয়ই প্রয়োজন? আপনি শুরুতেই এই কথা বলছিলেন। সেটা তো অবশ্যই, বৈষম্য দূর করলেই তো আমরা আরো ভালো কিছু করতে পারবো, আমরা সাহস পাবো আরো ভালো কিছু করার। কারণ তখন আমি যখন ভালো কিছু করব আর এরকম বৈষম্য থাকবে না, তখন আমার মনে হবে আমি আরো সবটা উজাড় করে দিই, আরো ভালো কিছু আমি নিয়ে আসি, ভালো কিছু আমি করি। একদমই তাই। আরিয়া আপু, আপনার কাছে যদি যেতে চাই, আসলে আপনি যেই সেক্টরটাতে আছেন, ট্রায়াথলেট আপনাকে আমরা বলতে পারি, বা মাল্টি স্পোর্টস টাস্কার আমরা আপনাকে বলতে পারি। এই যে আপনার সাইকেল কিনা বা যত ধরনের সরঞ্জাম আসলে প্রয়োজন হয়, এই সরঞ্জামগুলো কিন্তু আপনার বেশিরভাগ সময়, বলবো না 99% আসলে আপনাকে বহন করতে হয় এই খরচগুলো। এই ক্ষেত্রে আপনাকে কি কি ধরনের বাধার মুখে পড়তে হয়েছে একজন ছেলের চাইতে একজন নারী অ্যাথলেট হিসেবে? আমি যখন হচ্ছে ইভেন্টটাতে আসি তখন হচ্ছে আমার কোনো সরঞ্জাম ছিল না, শুধু এক বুক ভরা সাহস ছিল যে আমি আয়রনম্যান 70.3 বা ফুল আয়রনম্যান বা ট্রায়াথলেট হব। তো এখানে আমি প্রথম যখন সাইকেলিংয়ের বিষয়টাতে যাই, তো প্রত্যেকটা পার্সে মানে এতটাই মানে ব্যয়বহুল, সেটা আমি যেটা ভেবেছিলাম যে 1-2 লাখ টাকার মধ্যে হয়ে যাবে, তো এখানে 1-2 লাখ টাকার মধ্যে কিছুই হয় না। মানে একটা সাথে আরেকটা রিলেটেড। আমার সাইকেল কিনলে সাইকেল শু কিনতে হবে, আমার সাইকেল শু কিনলে আমার হচ্ছে মিটার লাগবে, মানে আমি যদি সাইকেল ভালো চালাইতে যাই আমার ভালো হেলমেট লাগবে, আমার গ্লাভস লাগবে, আমার সানগ্লাস লাগবে, মানে একটা আরেকটার সাথে এতটাই মানে চেন সিস্টেম যে এখানে আমি আমার ফ্যামিলি বলবো, আমার ভাইয়া বিশেষ করে আক্তার ভাইয়া, উনি শেষ। মানে আমাকে উঠাইতে গিয়ে আমার স্বপ্ন পূরণ করতে গিয়ে ভাইয়ার একটা মানে মোটা অঙ্কের স্বপ্ন শেষ, বা তার আর্থিক একটা
দিক শেষ হয়ে গেছে, যে আমি যাতে আমার স্বপ্নটা যাতে নষ্ট না হয়, যাতে ভাই, এটা সব থেকে ভাইয়ের কাছ থেকে বড় পাওয়া। আমি বোন হিসাবে যে চাইছি সেটা যে আমাকে দিছে, যে আমি মেয়ে বোন আমাকে দেবে না, এইটা ভাইয়া কখনো করেনি। তো এটা আমার সব থেকে বড় পাওয়া। আর আমার হচ্ছে স্পন্সরের বিষয় হচ্ছে, আমি যখন স্পন্সর চাইতে যাই বা হচ্ছে আমাকে কোম্পানিও দিতে চায়, কিন্তু কিছুক্ষণ পরেই তারা আবার বলে যে মেয়ে মানুষ পারবে না। প্রথমত যেটা মাল্টি স্পোর্টস, এখানে অনেক চ্যালেঞ্জিং, অনেক কিছু ফেস করতে হয়। তো এইটা হচ্ছে তারা আমাকে হচ্ছে কেন জানি দিতে চায় না। তবে আমি এতটুকু বলতে পারবো, বা হচ্ছে আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে আমি 2বার আয়রনম্যান 70.3-তে হচ্ছে অংশগ্রহণ করেছি, 2বারই আমি সেকেন্ড হয়েছি এবং 2বারই আমি বিশ্ব চ্যাম্পিয়নশিপ খেলার যোগ্যতা অর্জন করছি। এর আগে স্পেনে আমার হচ্ছে বিশ্ব চ্যাম্পিয়নশিপ ছিল, সেখানে উপযুক্ত আমার হচ্ছে গিয়ার ছিল না বিধায় আমি সেটা ফিনিশ করতে পারিনি, কারণ ওখানে অনেক পানি ঠান্ডা ছিল, সেখানে আমার ওয়েট শুট ছিল না। এই কারণে আমি 800 মিটার তারপরেও আমি চেষ্টা করছি, আমি থামিনি। আমি 800 মিটার পর্যন্ত যাওয়ার পরে আমি হচ্ছে সেন্সলেস হয়ে যাই এবং পানির নিচে যখন ডুবে যাচ্ছিলাম, ভলান্টিয়ার পরে আমাকে রেস্কিউ করে, 4 ঘন্টা পর আমার সেন্স ফেরে। এরপরে আপু আমি আবার সেটাকে ওভারকাম করার জন্য বাংলা চ্যালেঞ্জ দিয়েছি 16 কিলোমিটার টেকনাফ থেকে সেন্ট মার্টি। এটা দিয়ে আমার তারপরে হচ্ছে আমি ফেব্রুয়ারি মাসের 22 তারিখে আমার হচ্ছে শ্রীলঙ্কা কলম্বোতে আয়রনম্যান 70.3 হয়, যেখানে আমাদের বাংলাদেশ থেকে 18 জন পার্টিসিপেট করে, আমি মেয়ে একাই। আর আমি হচ্ছে আমার এজ ক্যাটাগরিতে সেকেন্ড হই, আবারও বিশ্ব চ্যাম্পিয়নশিপ এর কোয়ালিফাই করি। এটা হচ্ছে ফ্রান্সে আপু। বাহ, দারুণ। আসলে এত প্রতিবন্ধকতা পেরিয়েও আপনি আপনার পেশাটাকে, পেশা বলবো না, মানে নিজের ভালোবাসার জায়গাটা আপনি ধরে রেখেছেন, এটাই সবচাইতে বড় বিষয়। এবং যারা স্পন্সর আছে তাদের যদি আমরা একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আসলে নারীরাও পারে, সবসময় যে পুরুষরাই, উচিত। হ্যাঁ পুরুষরাই যে সবসময় কালকে পারবে। না কবে যেন আমি হচ্ছে মারুফাদের হচ্ছে ক্রিকেটের লিগের একটা নিউজ দেখলাম, যে ওখানে ওদের বেড হচ্ছে একদম সাদা, আর ছেলেদের হচ্ছে বেড দেখে যে মানে জায়গা নাই, এত পরিমাণ স্পন্সর। আর ওনার কথা মানে শুনলাম, আমার আসলে এইগুলা শুনলাম আমার খুবই খারাপ লাগে। একটা সময় আমাদের এরকম ছিল, স্পন্সর ছিল না, আমাদেরও অনেক কষ্ট করা লাগছে। এখন আমরা যখন সাকসেস হয়েছি, এখন আমাদের অনেক স্পন্সর আসছে, বাট ক্রিকেট তারপরে অন্যান্য ইভেন্টের মানে এগুলা শুনলে খুবই খারাপ লাগে। আসলে ওনারা কেন এরকমই তৈরি করে আমি আসলে নিজেও জানি না। একদমই তাই। আসলে নারীরা পারে এবং নারীরা কখনো আটকে থাকবে না, এটা আমাদের বিশ্বাস। আরও একবার আমন্ত্রণ, আপনারা দেখছেন আমাদের বিশেষ শো স্যাটারডে নাইট স্পোর্টস। এবং আমাদের আজকের যে বিষয়টা ছিল অদম্য 3, যেহেতু আমাদের আজকে 3 গেস্ট রয়েছেন, পিছুটান ছিঁড়ে জয়ের শিখরে। মারুফা, শুরুতেই যদি আপনার কাছে যেতে চাই, যে এত স্ট্রাগল করেছেন জীবনে, আমরা যতটুকু জানি আপনার বাবা কৃষক ছিলেন, আপনি তাকে সাহায্য করেছেন, একদম বাবার নাম উজ্জ্বল করেছেন, এই পর্যায়ে এখন পর্যন্ত এসেছেন এবং বাংলাদেশের ওয়ান অফ দ্য স্টার আপনি। সো এখন আসলে এই ফিলটা কি হয় যে বাবার নামটা আসলে আপনি উজ্জ্বল করতে পেরেছেন? সবারই কিন্তু একটা স্বপ্ন থাকে যে বাবার নামটা আমি উজ্জ্বল করব আমি যখন বড় হব। এই স্বপ্নটা কি আপনি সত্যি করতে পেরেছেন? নিশ্চয়ই। হ্যাঁ, অবশ্যই। কারণ সব থেকে বড় কথা, যখন আমি ছোট ছিলাম তো তখন থেকেই বাবার কাজে সাহায্য করতে আমার অনেক ভালো লাগতো। ভাইয়েরাও ছিল, ভাইয়েরাও যেত, ভাইয়াদের সাথে সাথে আমিও যাইতাম। বাবা বলতো যে তুই কেন আসতেছিস, এইসব কাজ তো ছেলেদের। তারপরে বাবার কষ্ট দেখলে আর কি মায়া লাগতো, তো তারপরে ওর বাবার সাথে গিয়ে কাজ করতাম। তো ধীরে ধীরে মানে একাই কথা বলতাম যে লাইফে কোনো কিছু একটা করে বাবাকে আর কোনো কাজ করতে দিব না, এরকম মানে একটা স্বপ্ন দেখতাম। তো ধীরে ধীরে যখন আমি ক্রিকেট খেলা শুরু করি, তো পাড়ার লোকজন তো অনেকেই অনেক কথা বলে। তো সেখান থেকে আমার মা বাবাকে অনেক কথা শুনতে হয়েছে যে ও কেন ক্রিকেট খেলে মেয়ে হয়ে। তো এটা অনেক আর কি আমার মাকে কান্না করাইছে, কষ্ট দিছে। তো তারপরে আমি জেদটা আর কি ছাড়ি না, আমি বলছি ঠিক আছে, আমার মানে মায়ের চোখের পানি আমি ধরে রাখবো। তো ধীরে ধীরে যখন প্র্যাকটিস অনেক হার্ডওয়ার্ক করা শুরু করি, বিকেএসপিতে ট্রায়াল দিছি, ট্রায়াল দেওয়ার পর যখন টিকি, আমি তখন মনে আরও একটা ভালো জেদ কাজ করে যে পাড়ার যারা আমার ফ্যামিলিকে অনেক বাজেভাবে কথা বলছে তাদেরকে আমি দেখিয়ে দিব একদিন আমরাও পারি, যে কাউকে ছোট করে কথা বলা আসলে উচিত না। তো এখন আলহামদুলিল্লাহ আমি জাতীয় টিমে আছি, তো এখন সবাই আর কি এখন সাপোর্ট করে। তো এটাই আর কি মানে আমার একটা অ্যাচিভমেন্ট।
বাবা মায়ের কষ্ট কি এখন কমেছে যখন আপনি উইকেট পান মাঠে ভালো পারফরমেন্স করছেন? বাবা ফোন করে কি বলে, তার ভালো লাগছে? সব থেকে মজা লাগে, বাবা আমার ক্রিকেট বুঝে না, শুধু আমাকে যখন একটু মানে বাউন্ডারি খায়, আমি তো রোবট না, বল আমি চেষ্টা করি ভালো করার, যখন একটু বাউন্ডারি খায় বলে যে তুই এইভাবে বল কেন করছিস, একটু পাইটাই মারতে পারিস না? মানে বুঝে না তো, শুধু এগুলা বলে। আমি বলি তুমি বুঝো না, খালি কও। যাক, কষ্টটা তাহলে নিশ্চয়ই কমেছে। অদূর ভবিষ্যতে নিশ্চয়ই আপনার স্বপ্নটা পূরণ হবে, এমনটা আসলে আমাদের সবারই আকাঙ্ক্ষা থাকবে। সানজিদার কাছে যদি যেতে চাই, পরিবারের কথা অনেক বলেছেন, পরিবার এবং আশেপাশের যারা মানুষ ছিল অনেক কটু কথাই তো বলেছে। সাফ চ্যাম্পিয়নশিপ জয় করেছেন বাংলাদেশের নারী হিসেবে এবং এত এত মানুষের ভালোবাসা পেয়েছেন। এই যে পাশের বাড়ির আন্টিদের কথা কি তখন কমেছিল? মানুষ যখন ভালো কিছু করে তখন সবাই সাপোর্ট করে, আর যখন ভালো কিছু করে না তখন পাশে আমার ফ্যামিলি ছাড়া আমি কাউকে পাইনি। তো ওই সময় হচ্ছে আসলেও আমাদের গ্রামে একটা কি যে আপনি 5 জন মহিলা একসাথে বসলে মানে পাশের বাড়ি কি হয়েছে বা আশেপাশে সব ঘটনা নিয়ে এখানে কথা বলবে। হ্যাঁ, সিসি ক্যামেরার মতো। তো ওই সময় হচ্ছে বলতো যে আমার বাবার নাম নিয়ে যে আমুককে মেয়ে হাফ প্যান্ট পরে ফুটবল খেলে, এটা আসলে দেখতে কেমনই দেখা যায়, মানে অনেক কথাই আর কি বলছে। তো আমার ফ্যামিলিতে হচ্ছে মাও এটা নিয়ে অনেক রাগ ছিল যে আমার জন্য কথা শুনতে হয় তাদের। তারাও হচ্ছে মারুফার মা যেমন অনেক কান্না করছে, আমার মাও এটা নিয়ে অনেক কষ্ট পাইছি। একদিন এরকম হয়েছে যে মানে কথা শুনতে শুনতে আমাকে বলছে যে বাবাকে নিয়ে আসছে, সবাই সালিশের মতো বসছে, পরে বসে আর কি বলছে যে হয় আমাকে কিছু একটা আজকে করার জন্য, না হয় হচ্ছে মায়ের কথা মেনে নেওয়ার জন্য। পরে আমার বাবা ওই দিন হচ্ছে বলছে যে আমি যদি পড়াশোনা ঠিক রেখে খেলাধুলা করতে পারি তাহলে কোনো সমস্যা নেই। বাহ, দারুণ। এই যে পরিবারের থেকে এই যে বাবার একটা সাপোর্ট, আজকে আমি এখানে আসতে পারছি। তারপরে হচ্ছে আমরা যখন ভালো কিছু করা শুরু করি, আমাদের গ্রামে কিন্তু বিদ্যুৎ ছিল না। তো আমরা হচ্ছে যখন অনেক ভালো করতেছি, পরপর আমরা ট্রফি নিয়ে আসতেছি, আর আমাদের কলসিন্দুর গ্রাম একদম সবার মুখে মুখে, এমন কোনো লোক নাই যে আমাদের গ্রামের নাম জানে না। ইংলিশ বইয়ে কিন্তু আমাদের একটা স্টোরি দেওয়া আছে, যেখানে আমি আর মারিয়া স্পেশাল, আমাদের ছবি সহ। তো এরকম অনেক হয়েছে যখন আমরা ভালো কিছু করছি, অনেক আপনাদের মিডিয়ার অনেক কভার করছে আর কি আমাদের ওই গ্রামে সব কিছু নিয়ে। তারপরে হচ্ছে আমাদের প্রথম আলো বড় একটা ডকুমেন্টারি তৈরি করে ওটা দিয়ে হচ্ছে মানে পুরো বাংলাদেশ আর কি ছড়িয়ে গেছে আমাদের গল্পটা। তারপরে হচ্ছে আমাদের জিজ্ঞেস করা হয়েছিল যে তোমরা কি চাও, তোমাদের ফ্যামিলির জন্য কি লাগবে সেটা আমরা ব্যবস্থা করব। কিন্তু আমরা ওখানে আমাদের ফ্যামিলির কথা কিছুই চাই না, আমরা নিজের কথাও কোনো কিছু বলি নাই। আমরা বলছি যে আমাদের এলাকায় বিদ্যুৎ নেই, সেটা ব্যবস্থা করে দিতে। বাহ, দারুণ। সেই স্বপ্নটা নিশ্চয়ই পূরণ হয়েছিল। হ্যাঁ, তারপর দিন থেকে হচ্ছে সেটা কাজ শুরু করছি। আমরা চাইলে বলতে পারতাম যে আমার একটা 5 তলা বিল্ডিং লাগবে বা শহরে আমার জায়গা লাগবে, আমার ফ্যামিলি ভালো একটা অবস্থানে থাক, আমি এটা চাইতে পারতাম বা আমাদের বাকি প্লেয়ার এটা চাইতে পারতো, বাট আমরা এটা চাই নাই। আমরা আমাদের এলাকার জন্য চাইছি। তারপরের দিন থেকে কাজ শুরু হয়ে গেছে, আমাদের পুরো গ্রাম মানে আলোকিত হয়েছে। তারপরে হচ্ছে আমাদের স্কুল আছে যেটা স্কুল অ্যান্ড কলেজ, সেটা হচ্ছে বেসরকারি ছিল, যেখানে হচ্ছে আমাদের গ্রামের অনেকেই মানে পড়তে মানে টাকা পয়সার একটা ব্যাপার স্যাপার ছিল, যেটার জন্য অনেকে মানে পড়াশোনা করতে পারতো না। তারপরে হচ্ছে আমাদের মানে একটা ছিল যে আমরা এখন এটা একটু চেষ্টা করে দেখে হয় কিনা। তারপরে যেহেতু আমরা একই গ্রামে এতগুলা ফুটবলার, আমরা সবাই ন্যাশনাল টিমে খেলি, আর দেখা গেছে যে মাঠে 11 জনের মধ্যে আমাদেরই 7 জন বেস্ট 11-এর, এমন একটা অবস্থা। তো আমাদের কথা মানে যে কোনো জায়গায় কেউ কোনো কিছু বলে সেটা একটু মানে গুরুত্ব দিছে আর কি, আমাদেরকে একটু সম্মান দিছে। যেমন আমাদের এলাকায় বা বিভিন্ন আমাদের ময়মনসিংহে হচ্ছে আমাদের ফ্যামিলিকেও অন্যরকম চোখে আর কি সবাই দেখে। আমাদের বাবা মা ভাই বোন মানে যদি বলে যে আমুকের বাবা বা এরকমের মানে বলে, তাহলে অন্যরকম চোখে আমাদেরকে দেখে আমাদের কাজটা একটু আগে করে দেওয়ার চেষ্টা করে। তো ওই সময় হচ্ছে আমাদের স্কুল কলেজ ওটাও সরকারি হয়ে গেছে আর কি। এই যে এই সাকসেসগুলো, তারপর থেকে হচ্ছে সবাই আমাদেরকে সাপোর্ট দেওয়া শুরু করছে। এর একটা সময় আসছে যে আমাদের এলাকার যারা হচ্ছে চা বিক্রি করে, তারা হচ্ছে আমাদের টাকা পয়সা দিয়ে আমাদের সাহায্য করছে। দারুণ। এই আসলে নিজেদের স্বার্থের কথা ভুলে আসলে গ্রামের মানুষের জন্য যারা আপনাকে সাপোর্টই দেয়নি শুরুতে, বাট আপনি তাদের কথা ভেবেছেন, এটা আসলে অনেক বড়, আপনার মনের অনেক বড় বিশালতা। আপনাদের যারা আপনি সহ বাকি ফুটবলাররা রয়েছেন, মারিয়া রয়েছেন, দারুণ কাজ করেছেন আপনাদের গ্রামের জন্য। এবং আপনাদের গ্রামের যদি ছোটবেলায় যারা বন্ধু আছে, আপনার বন্ধু বান্ধবীরা, তারা নিশ্চয়ই খুশি হয়েছে আপনাদের এই সাফল্যে। হ্যাঁ, তারা আমাদেরকে নিয়ে অনেক প্রাউড ফিল করে। তারা এখন হচ্ছে কালকে হচ্ছে আমাকে একজন কল দিয়ে বলতেছে যে কবে আসবি বাসায়, ওরা ঈদ সেলিব্রেশন করবে আর কি। আমরা গেলে দেখা গেছে যে অনেকে আমরা একসাথে হই, তারা হচ্ছে আমাদের সাথে দেখা করতে আসছে, একটু খাওয়া দাওয়া অ্যারেঞ্জ করে, এই আর কি।
দারুণ। আমাদেরকে নিয়ে সবাই অনেক মানে হ্যাপি। আর আমাদের এলাকায় এখন আমাদের নিয়ে অন্যরকম ভাবে সবকিছু করা হয়। যেমন আমরা সাব চ্যাম্পিয়ন হয়েছি, তখন হচ্ছে তারা অন্যরকম ভাবে আমাদের জন্য আয়োজন করছে, মানে ফুলের ইটি দেওয়া, মানে অনেক গেট সবকিছু আর কি ব্যবস্থা করছে। মানে তারা পারে না হয়তো, বা তাদের ওরকম সামর্থ্য নেই যে আমাদেরকে মানে বিরাট কিছু করে ফেলবে বা ভালো একটা ইতে আমাদেরকে রাখবে, বাট তারা একটা ফুল দিয়ে হলে এখন আমাদেরকে ওইরকম ভালোবাসা দেয়, যেটা হচ্ছে আগে ছিল না। এখন অ্যাচিভমেন্টের পরে আর কি সবাই আমাদেরকে ওইরকম সাপোর্ট দেয়। একদমই এটা তাই। আসলে আমরাও এখন মানে অনেকটা মানে স্বস্তি, মানে শান্তি অনুভব করি যে না, আমরা কিছু করতে পারছি, আমরা দেখাইতে পারছি যে আমরা পারি। সাফল্যতা সবসময় থাকুক আপনাদের, এমনটাই আমাদের প্রত্যাশা থাকবে। মারিয়াপু, আসলে আমরা তো তাদের কথা শুনলাম, আপনার যদি স্ট্রাগলের কথাটা যদি একটু জানতে চাই। আপনি বলছিলেন, কিছুটা হিন্টস দিয়েছিলেন আমাদের, যে আপনার ভাই তার সর্বস্বটা উজাড় করে দিয়েছে আপনার এই ট্রায়াথলন খেলার জন্য, তার সবকিছু বিসর্জন দিয়ে দিয়েছেন। আসলে আপনি যখন জয় পাওয়ার পরেই নিশ্চয়ই আপনার ভাইয়ের কথা মনে পড়ে, যে আপনার ভাইকে জানাই, বা সবসময় তো নিশ্চয়ই আপনার ভাই আপনার সাথেই থাকে। হ্যাঁ, আমি ঢাকা শহরে প্র্যাকটিস করি। আমার ভাইয়া আমাকে নিয়ে যায়, প্র্যাকটিস টাইম পর্যন্ত থাকে, তারপর প্র্যাকটিস শেষে ভাইয়া আমাকে আবার নিয়ে আসে। মানে আমি বলবো আমার কোচ, আমার সব কিছুই আমার ভাইয়া। হয়তোবা আমার ভাইয়া ট্রায়াথলেটের একজন কোচ হিসাবে কি কি করতে হবে তা জানে না, কিন্তু আমি প্রপার ট্রেনিং করতেছি কি না, আমার কখন খাবার লাগবে, আমার কি প্রয়োজন, এ টু জেড আমার ভাইয়া দিচ্ছে। আর আমার সব থেকে ভালো লাগে আমার ভাই আমার প্র্যাকটিস দেখে আমি চ্যাম্পিয়ন হব কি না, আমি কি রেজাল্ট আনতে পারবো কি না, আগে ভাইয়া বলে দেয় যে ওর দ্বারা কিছু করা সম্ভব, ওকে স্পন্সর দেন। আমার ভাইয়া যখন এভাবে বলে, আমার দায়িত্বটা দ্বিগুণ হয়ে যায় যে না, আমার ভাইয়া আমাকে নিয়ে এতটা স্বপ্ন দেখে, আমি আরও সামনে ভালো কিছু করি, আরও ভাইয়ের জন্য আমি খেলি। মানে আমি এতটাই মনোযোগী হই যে আমার ভাইয়ের, আমি মানে যাওয়ার আগে ভাইয়া বলে দেয় যে আমি ভালো কিছু নিয়ে আসবো। এটা আমার মাথায় থাকে যে আমি যদি কিছু না নিয়ে যেতে পারি, আমি যদি ফার্স্ট সেকেন্ড না হতে পারি, কোয়ালিফাই যদি না হতে পারি, তাহলে ভাইয়ার মুখ থাকবে না। ভাইয়া যে বড় মুখ করে বলছে যে আমি কিছু দেশের জন্য নিয়ে আসবো, এই জায়গাটা থাকবে না। মানে ভাইয়া আমাকে এতটাই ভালোবাসে যে তার নিজের ভবিষ্যতের কথা ভাবতেছে না, বা নিজের ছেলেমেয়ের কথা ভাবতেছে না, কোনো কিছুই ভাবতে না, শুধু আমার কথাটাই ভাবতেছে যে আমি যাতে কোনোদিন না বলতে পারি যে আমি ফ্যামিলির সাপোর্ট নাই জন্য আমি আজকে থেমে গেলাম, বা হচ্ছে আমি এতদিন অবধি স্পন্সর খুঁজিনি, কারণ ভাইয়া আমাকে সেই জায়গাটা পর্যন্ত দিছে। যখন ভাইয়া সব শেষ, তখন ভাইয়া, এখন আমার ভাইয়ার নাই বিদায় ভাইয়া বলতেছে এখন স্পন্সর লাগবে। আমার এই যে 2-2.5 বছরের যে খরচ, সম্পূর্ণ খরচ ভাইয়া এখানে ইনভেস্ট করছে। এখন এটা তো অনেক ব্যয়বহুল, এখানে পারা যাচ্ছে না। তারপরে হচ্ছে স্পন্সরের কাছে গিয়েও সেরকম সাড়া পাচ্ছি না, তারা ওরকম করে আমাকে সাড়া দিচ্ছে না। আমি মেয়ে বলেই বিশেষ করে আমাকে হচ্ছে মাল্টি স্পোর্টস, একটা ইভেন্ট না, একসাথে 3টা ইভেন্ট, তো এক্ষেত্রে তারা আসলে ওভাবে আমাকে মানে মুখে বললেও পরবর্তীতে মুখ ফেরায় নেয়, মানে কথা দিয়েও কথা রাখে না। এটা একটা মেয়ে মানুষের বিশেষ করে হচ্ছে সব থেকে কষ্টের জিনিস। আর আমার এইবার হচ্ছে শ্রীলঙ্কাতে আমি যখন যাব, 7 দিন আগে আমার স্পন্সর হওয়ার কথা ছিল, কিন্তু আমাকে 5 দিন আগে বলে দেয় যে না, আমার পাসপোর্ট নিয়েছে। ওনারা সব কিছু কিনে দিতে চাইছিল, আবার প্লেনের টিকিট কেটে দিতে চাইছিল, সব কিছু ওনারা ওকে বলছিল, কিন্তু 5 দিন আগে আমাকে যখন বললো না, তার পরবর্তীতে হচ্ছে আমি অনেক স্পন্সরের জন্য অনেক জায়গায় নক করি, তো এই শর্ট টাইমের মধ্যে স্পন্সরও ম্যানেজ করা যাবে না। পরবর্তীতে ভাইয়া তার ফ্রেন্ডের কাছ থেকে, ভাইয়ার ফ্রেন্ড দক্ষিণ কোরিয়ায় থাকে, পরবর্তীতে ধার করে নিয়ে আমাকে হচ্ছে পাঠাইছে। শুধু একটাই কথা বলছে যে তুই খেল, দেশের জন্য কিছু নিয়ে আয়, তুই দেখাই দে তুইও পারিস। শুধু ছেলেরাই পারে, ছেলেদেরকে স্পন্সর দেয়, তোকে কেন দেয় না? তুই নিজেই নিজের জায়গাটা তৈরি কর, তোকে একদিন স্পন্সর দেবে, একদিন তারাই তোকে খুঁজে নেবে। এরকম করে ভাইয়া মানে আমি কি সামনে হব তার আগে ভাই মানে আশা করে থাকি। এই যে ভাইয়ের আশাটা, মানে এটাই আমার পূরণ করতে আমার সবসময়, আমি এই দিকেই আমার ধ্যান জ্ঞান সবটাই থেকে যায় যে না, আমাকে ভালো কিছু করতে হবে, দেশের জন্য কিছু করতে হবে। আর বিশেষ করে ভাইয়া আমার জন্য, ভাইয়াও আগে খেলোয়াড় ছিল, তো মানে আমাদের একটু ওই যে ভাইয়ের কাছ থেকে শেখা, দেশের জন্য কিছু করতে হবে, দেশকে ভালোবাসতে হবে, এটা আমি ভাইয়ের কাছ থেকে পাইছি। ভাইয়া বলে যে দেখো, দেশের জন্য যখনই একটা মানুষ কিছু করতে
করতে পারে বা করার চেষ্টা করে, সে কখনো খারাপ কাজ করতে পারে না, সে কখনো অন্যদের মতো যেমন অন্যরা বিভিন্ন কাজে লিপ্ত হয় সেগুলোন থেকে দূরে থাকে। একদমই তাই, দেশকে ভালোবাসলে আর পরিবার পাশে থাকলে নারীরা এগিয়ে যাবে, এমনটাই আমরা বিশ্বাস করি। আপনার ভাইয়ের স্বপ্ন পূরণ হোক, এমনটাই আমাদের প্রত্যাশা থাকবে। যেমনটা বলছিলাম, এই যে ফুটবলের বাইরে আর কি কি করা হয় বিনোদনের জন্য, নিজেদের এন্টারটেইনমেন্টের জন্য? ফুটবলের মাধ্যমে তো দর্শকদের আমাদের এন্টারটেইন হ্যাঁ, এখন করছেন। আজকে আমি একটা কথা বলি। টিকটক নিয়ে আমাদের তো অনেক কথা মানে শুনতে আসেন, আমরা নাকি প্র্যাকটিস রাখে নাকি টিকটক করি, আমরা নাকি সারাক্ষণ রিলস বানাই, হ্যান তেন। আমার পাশে আরো 2টা প্লেয়ার বসে আছে, আমি জানি না আসলে পৃথিবীর মানে কোন জায়গায় আছে যে প্র্যাকটিসের মধ্যে মানুষ টিকটক করে বা রিলস বানায়। থাকে না অনেকে হচ্ছে ইনজুরি থাকে, 2-1 প্লেয়ার বা মাঠের বাইরে থাকে না, বলো তখন হয়তো ওদেরকে বলা হয় যে একটা ভিডিও করিস বা কিছু একটা, আর প্র্যাকটিসের সময় তো প্র্যাকটিসই করে। বাট আমাদের দেশে দর্শক মনে করে যে প্লেয়াররা শুধু টিকটকই করে। আসলে দেখেন, আমরা সে সকাল থেকে ভোর 4:30 থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আমাদের একটা মানে সারাক্ষণ আমরা মানে ব্যস্ত থাকি, আমাদের একটা শিডিউল থাকে। সকালে প্র্যাকটিস, দুপুরে হচ্ছে জিম, আবার বিকেলে হচ্ছে স্ট্রেচিং, ইয়োগা, এর মধ্যে হচ্ছে খাওয়া, রেস্ট, ঘুম, সব তো আসে। তার মধ্যে তো আমাদের একটু মানে রিফ্রেশমেন্টের দরকার আছে, একটু বিনোদনের দরকার আছে। ওই সময় হচ্ছে আমরা হয়তো একটু টিকটক করি বা রিলস বানাই, একটু ফোন ঘাটাঘাটি যেটাই আর কি বলা হয়। তো এটা নিয়ে আর কি অনেক সমস্যা। সবারই আসলে এন্টারটেইনমেন্টের প্রয়োজন রয়েছে, একঘেয়েমি কোনো কিছুতেই ভালো না। নিজেদেরকে ভালো এটা যতটুকু পৃথিবীর রাখবেন। সব মানুষই চায় যে তার যেটা ভালো লাগবে সে সেটা করবে, বাট প্রফেশনাল কাজ হচ্ছে আগে। আমার যেটা প্রফেশন সেটা আমি ঠিক রেখে তারপরে বাকি সব কিছু করব। যেমন আমি আমাদের মাসুরের কথা বলবো, সে হচ্ছে তার মানে পারফরমেন্স হচ্ছে 100%, বাট সে ওই যে টিকটক মানে এইগুলা মানে করে, তার তার ভালো লাগে তা সে এটা করে, বাট সে যখন মাঠে নামে একদম ফোকাস তার মানে যেটা সে করবে ওই দিকেই। একদমই তাই, আসলে নিজে ভালো না থাকলে দর্শকদের বা মাঠে হ্যাঁ, ভালো আপনি পারফরম্যান্স যদি ভালো না আসবে না। থাকেন, আপনার যদি মন ভালো না থাকে, আপনার ভালো কিছু কোথাও ভালো কিছু করতে পারবেন না, সেটা সম্ভবই না। একদমই তাই। মারিয়া আপুর কাছে যদি যেতে চাই, এই যে মাল্টি স্পোর্টস টাস্কার, এই ট্যাগলাইনটার বা এই ডেজিগনেশনটার বাইরে আসলে আপনাকে কোন নামে ডাকলে আপনি খুব বেশি খুশি হবেন, বা আপনার আর কি পছন্দ এই খেলাধুলার বাইরে? আমি হচ্ছে লেখালেখি পছন্দ করি, আর হচ্ছে স্বাস্থ্য বেশি পছন্দ করি। সাজগোজ করতে পছন্দ করেন? বাহ, দারুণ। আর যদি একটু মারুফার কাছে যেতে চাই, কি ভালো লাগে আর ক্রিকেটের বাইরে? কার্টুন দেখতে। কার্টুন দেখতে কোন কার্টুন বেশি পছন্দ? গোপাল ভাঁড়। গোপাল ভাঁড়। হ্যাঁ। গোপাল ভাঁড় সবসময় দেখা হয়? হ্যাঁ, খাইতে বসলে সবসময় যখন ফ্রি থাকি সবসময় দেখি। আর সোভান আপু উনি ফ্ল্যাট কিনছে, তো উনি এত বড় একটা টিভি কিনছে, আমি সারাক্ষণ শুয়ে শুয়ে ওনার বাসায় গিয়ে খালি কার্টুনই দেখি। বাহ, দারুণ। সিরিজ দেখা হয় কোনো যদি সুযোগ পায়? কোন সিরিজ এখন পর্যন্ত সবচেয়ে বেশি ভালো লেগেছে? আমি হচ্ছে তুর্কির কিছু মানে সিরিজ আছে ওগুলা দেখি, তারপরে পাকিস্তানি ড্রামা আছে ওগুলা দেখি, ভালো লাগে। বা আপনার কোনো সিরিজ বা কোনো মুভি একদম মনে গেঁথে আছে যে এটা খুব বেশি আমার পছন্দ হয়েছে? আমার হচ্ছে ওরকম কোনো মুভি আমার দেখা হয় না। আমি হচ্ছে একটা মুভি আমার সব থেকে ভালো লাগে, সেটা হচ্ছে তামিল একটা মুভি, এটার নাম হচ্ছে এই মুহূর্তে নামটা মনে পড়তেছে না, তবে ওইটাতে হচ্ছে সংগ্রামী টাইপের আছে, যেমন হচ্ছে লেখালেখির একটা পার্ট ছিল, তো ওইটা আমার কাছে খুব ভালো লাগে। ওই মুভিটা আমি কতবার যে দেখছি বলার বাইরে। আমার যখন আমি যখন নিজের ফোকাসের দিকে দিতে পারি না, তখন আমি ওই মুভিটা দেখি। ওই মুভিটা আমি এতবার দেখছি যে আমি গুণে শেষ করতে পারবো না যে আমি কতবার দেখছি। আমার মন খারাপ হলে মুভিটা আমি দেখি। সেটা হচ্ছে, এটা আমার ডাউনলোড করা আছে, আমি প্লেনে যখন আসার পথে 2-2.5 ঘন্টা জার্নি হয়, মুভিটা আমি দেখি, আমার সময় কেটে যায়, আমার ভালো লাগে। আমি মুভিটাকে যতবার দেখি তত আমার ভালো লাগে। রাম সিংহ রায় মুভি, এই মুভিটা আমার কাছে খুব ভালো লাগে। মানে এই যে একগুলান প্রথা, যেমন হচ্ছে ধর্ম, মানে নিচু জাত উপরে, মানে এই যে বিষয়গুলো উনি ভেঙে দিয়েছে, মানে দেওয়ালগুলো, যে আবার হচ্ছে নারীদেরকে একটা হচ্ছে মন্দিরে হচ্ছে রাখা হয়, তাদেরকে হচ্ছে দাসী হিসেবে রাখা হয়, সেই প্রথাটা সে ভেঙে দিয়েছে। মেয়েদেরকে হচ্ছে পড়াশোনা এবং ছোট বড় জাত যে আছে সেটা ভেঙে দিয়েছে। তো আমার কাছে হচ্ছে এই বিষয়টা অনেক ভালো লাগে। আমার একটু লেখালেখির একটু ইচ্ছা আছে, তো যে আমি লেখালেখি কিছু করব, আমার কিছু কবিতা আছে, তো আমি হচ্ছে ওই জিনিসগুলো
ওখান থেকে আমার আরও একটু ভালো লাগে যে না আমাকে এরকম লিখতে হবে, আমাকে কিছু দেওয়াল ভেঙে দিতে হবে সমাজে যেগুলো আমি ফেস করছি, এইগুলো আমার ইচ্ছা হয়। ওই মুভিটা দেখলে আমি আরও অনেক কিছু করতে ইচ্ছা করে। অনেক ইন্সপায়ারিং। আর সাই পল্লবী সম্ভবত নায়িকা সেই মুভিটা। জি, জি। ওকে, দারুণ। তার মানে আপনিও দেখছেন। আমি খুব বেশি দেখি। এনিওয়েজ, যদি আপনার কাছে যেতে চাই, তিনজনের কাছে আমি একটা প্রশ্নই রাখবো যে একজন নারী অ্যাথলেট হিসেবে আপনাদেরকে কোন নারী অ্যাথলেট ইন্সপায়ার করে, মানে আপনার প্রিয় নারী অ্যাথলেটকে? আমার অ্যালেক্স মর্গান। কেন, তাকেই কেন পছন্দ? তাকে ভালো লাগে, সে অনেক হার্ড ওয়ার্ক করে, মানে তার সংসার আছে, তারপর হচ্ছে তার প্রফেশনাল একটা মানে লাইফ আছে, ফুটবল নিয়ে সেই করে, মানে সব কিছু ব্যালেন্স করে চলতে পারে, অ্যান্ড সে অনেক পরিশ্রমী। একদম। মারুফার কাছে কোন নারী অ্যাথলেট পছন্দ? আমার কাছে আমি। বাহ, হোয়াট অ্যান্সার! খুবই ভালো ছিল। আপনার কাছে কে? আমার কাছে হচ্ছে, আমি যেহেতু ট্রায়াথলেট, এটা নতুন, তো আমাকে হচ্ছে ইন্টারন্যাশনালি স্পোর্টস যারা করে তাদেরকে আমাকে ফলো করতে হয়। সব থেকে হচ্ছে আমি ইভেন্টগুলোতে যতগুলোতে গিয়েছি তার থেকে হচ্ছে স্পেনে গিয়ে আমি যে আমার একটা ভালো অর্গানাইজেশনদের সাথে একটা সুন্দর রিলেশন হয়, তো ওদের মধ্যে যদিও আপু উনি আমাকে অনেক কিছু শেখাইছে, বা ওনার হচ্ছে লাইফস্টাইল, ওনার যে ডেডিকেশন, ওনার যে স্পিরিট, সেটা আমাকে অনেক মুগ্ধ করছে। আমি জানি না কত ভালো প্লেয়ার হইতে পারবো কিনা, তবে ওনার মতো হেল্পফুল মানুষ এবং ভালো মানুষ হওয়ার ট্রাই করব, যেটা আমি ফিল করছি যে আমি অন্যের দেশের, আমার ভিসা জটিলতা ছিল, স্পন্সর ছিল না, সব মিলে আমার একটা জটিলতা ছিল। আমি ইভেন্টে অংশগ্রহণ করতে পারি না, কোনো নিয়মের বাইরে গিয়ে আমাকে দিয়েছে। মানে আমার হচ্ছে বিপ কানেক্ট করা থেকে শুরু করে আমার সাইকেল জমা নেওয়া, এটা একদিন আগে আমাদের রেসের আগে দেওয়া হয়। তো সেখানে আমার রেস হচ্ছে 8টার দিকে শুরু হবে, আমি 5টার সময় গিয়ে সকাল 5টায় জমা দিয়েছি। ওনার মাধ্যমে সেটা সম্ভব হয়েছে। এবং আমার ওয়েট শুট ছিল না, আমি ঠান্ডা পানিতে যখন নামছি আমাকে পারমিশন দেওয়া হচ্ছিল না, তখন আমি ওনাকে বলছি যে আমি খেলতে চাই, আমি এখানে দেখার জন্য এত কষ্ট করে আসিনি। পরবর্তীতে উনি আমার জন্য 2টা বোট, 2টা ভলান্টিয়ার আমাকে দেয়, এবং আমি সমুদ্রে নামি 100 মিটার পর পর আমাকে যখন বলছিল আর ইউ ওকে ভলান্টিয়ার, তখন আমার কাছে মনে হয়েছিল যে ওই আপুটা মনে হয় আমার পাশে আছে, এইটা আমি ফিল করছি। তো উনি আমার কাছে অনেক বড় একটা মানে আইডল, মানে ভালো মানুষ হতে গেলে ওনাকে আমি ফলো করব। আর খেলাধুলার বিষয়ে হচ্ছে উনিও একজন ট্রায়াথলেট, তো ওনার অনেক ভালো অ্যাচিভমেন্ট আছে, ওনার মতো আমি হতে চাই। একদমই তাই। আসলে একজন অ্যাথলেটের পাশাপাশি একজন ভালো মানুষ হিসেবে তৈরি হওয়াটা আমাদের সবার জন্যই খুব বেশি গুরুত্বপূর্ণ। আমাদের শোয়ের সময়টা একদমই শেষ পর্যায়ে। আমি তো দেখছি মারুফা হাসছে, খুব খুশি সে এখন এই মুহূর্তে। কি কারণে খুশি সেটা বলছি না, কোনো একদিন কোনো শোতে বলবো। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, অনেক ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে। দর্শকদের উদ্দেশ্যে এক লাইন করে যদি কিছু বলার থাকে। দর্শকদের আপনারা অনেক ভালোবাসেন, এটা আমরা জানি। আর অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, আজকে থাকার জন্য। থ্যাংক ইউ মারিয়া আপু, থ্যাংক ইউ সঞ্জিতা, এবং থ্যাংক ইউ মারুফা। থ্যাংক ইউ। আর এই ছিল আজকের আমাদের স্যাটারডে নাইট স্পোর্টসের আজকের আয়োজনে, এবং নিশ্চয়ই অন্য কোনো সপ্তাহে ঘুরে ফিরে আবারও দেখা হবে আপনাদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং যমুনা টিভির সঙ্গেই থাকুন।